আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়িবহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল তাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমেই অর্জিত স্বাধীনতা এসেছে। আর সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার কথা জানান তিনি। ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদ সহ প্রতিটি নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়েই বৈষম্যহীন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করার আশ্বাস দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিগত কয়েক বছরে বিচার বিভাগের সবকিছু থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে নতুন প্রধান বিচারপতি বলেন, সমস্ত ভালো কাজে আগামীতে বিচার বিভাগকে সাথে পাবেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। আন্দোলনে নিহত অনেকের শরীরেই নিষিদ্ধ অস্ত্র থেকে ছোড়া বুলেট পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে এসে তিনি বলেন, আজকের মধ্যে অবৈধ ও নিষিদ্ধ সব অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের লোগো ও পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সদস্যদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হত্যার নির্দেশদাতাদের বিচারের দাবিটিও দ্রুততার ভিত্তিতে পূরণ করা হবে বলে জানান তিনি। যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে। এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই, আমি বলবো যে উদ্বেগজনক। একটা পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। তো এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমি কোন লিগ বুঝি না। আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর্ড, 1 নম্বর প্রহিবিটেড বোর্ড নিশ্চয়ই বুঝেন, যেটা বাইরে পাওয়া যায় না। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, 1-2 হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? এটা কেমন কথা? মানে এক ধরনের, মানে কি বলবো, আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই।
আপনারা ওই আর্মির লোকজন আসছে তাদেরকে সরাতে বলেন, তারা তো রাইফেলটা কোনো সিভিলিয়ান হাতে তুলে দেয়নি। এখন এই রাইফেলগুলো মিসিং। তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি, যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটিভ বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পেছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর কিনা। দিস ইজ নোন এজ প্রহিবিটেড বোর। তো সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান আমি অফার করছি, এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের থেকে 7 দিন মানে কয়দিন? নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না আইনের মধ্যে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমাদের। না হলে আমরা হান্টিং শুরু করব। পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ থেকে কাজে ফিরেছে পুলিশ সদস্যরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। প্রায় 6 দিন পর সড়কের দায়িত্ব পালন শুরু করেছেন তারা। রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ানবাজার, শাহবাগ, শিক্ষা ভবন মোড় ও চানখারপুল মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীদের দেখাও মিলছে সড়কের শৃঙ্খলা রক্ষায়। এর আগে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। তারা গণমাধ্যমে জানান, সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছিল তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, তাই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে আগামী বছরে হজের প্রাক নিবন্ধন কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বছরে হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই হজে গমনেচ্ছুকরা সংশ্লিষ্ট ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। নাটোরের গুরুদাসপুরে এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপজেলার চাঁচকৈর বাজারে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। আত্মগোপনে থাকা ওই আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে উদ্ধার করা হয় রামদা, হাসুয়া, ছুরি সহ ধারালো অস্ত্র। পরে সেগুলো জব্দ করা হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।